স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গতকাল ভোর থেকে শুরু হয় বৃষ্টি। সারাদিন ঝোড়ো হওয়ার সাথে বৃষ্টি অব্যাহত থাকে। রাতে বাতাসের গতি কমলেও বৃষ্টি হয়েছে। আজ সকালে বৃষ্টি ও বাতাসের গতি আরও কমেছে, তবে গুড়ি গুড়ি বৃষ্টি এখনও হচ্ছে। বৃষ্টিতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের অনেক এলাকার সড়কে পানি জমে জলাবদ্ধতা দেখা দেয়। কিছু এলাকায় জলাবদ্ধতার পরিমাণ ছিল হাঁটু কিংবা কোমর সমান। জলাবদ্ধতা কমলেও কোথাও কোথাও এখনও পানি আছে। কোথাও কোথাও সড়কে গাছ পড়ায় যান চলাচল বিঘ্নিত হয়। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকালে কর্মস্থলের উদ্দেশ্যে কিংবা স্কুলে যেতে ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টির কারণে যানবাহন সংকটে পড়তে হয় তাদেরকে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। তার কাছে জানবো ঘূর্ণিঝড়ে সড়কে গাছ পড়ে সৃষ্ট জনভোগান্তির তথ্য সম্পর্কে। আনোয়ার, যেমনটা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং পাশের শহীদ সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কে অনেক পুরনো গাছ আছে। ঝড়ে এসব এলাকার কি পরিমাণ গাছ ভেঙেছে আর এতে কেউ আহত হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ইফতেখার, প্রথমেই যেটি বলতে চাই যে না, ওইরকম আহতর কোনো খবর নেই, তবে হ্যাঁ গাছ পড়ার কিন্তু বেশ চিত্র আছে। আমি আপনাকে দেখাতে চাই, ঠিক আমার পেছনে যে গাছটি আপনি দেখতে পাচ্ছেন এটি একটি জাম গাছ। এটি সোহরাওয়ার্দী উদ্যানেরই গাছ, কিন্তু গাছটি পড়ে ফুটপাতের উপর থেকে কিন্তু কিছুটা অংশ মূল সড়কেও কিন্তু আসলে চলে এসেছে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং ইলেকট্রিসিটির যে একটি তার আছে সেই তারের উপরে কিন্তু আসলে গাছটি পড়েছে। এটি একটি গাছের চিত্র আপনাকে আসলে এখন দেখাতে পারবো, কিন্তু যদি আমি আপনাকে বলি ঠিক এই রাস্তায় অর্থাৎ শাহবাগ থেকে যখন আমরা টিএসসি দিকে আসবো, ঠিক মাঝামাঝি একটা জায়গাতেও কিন্তু আমি এখনই দেখে আসলাম যে একটি কৃষ্ণচূড়া গাছ কিন্তু সেখানে পড়ে আছে, এবং সেটি সোহরাওয়ার্দী উদ্যানেরই গাছ, কিন্তু সেটি কিন্তু একেবারেই আপনার ফুটপাতের উপরে কিন্তু সেটি পড়ে আছে এখনও। আর কিছুক্ষণ আগেই যে চিত্রটি ছিল, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে কলাভবনের সামনে একটি বড় গাছ পড়েছিল, সেটি কেটে একটি রাস্তার পাশে সরিয়ে রাখা হয়েছে, আমরা দেখেছি। এমন করে মোটামুটি যদি আপনাকে আমি তথ্য দিই, এটা হচ্ছে রাতের একটি তথ্য। সেটি হচ্ছে যে ঢাকা শহরে উত্তর দক্ষিণ সিটি মিলিয়ে 50টি স্থানে কিন্তু আসলে এই গাছ পড়েছে, এমন একটি তথ্য আছে, কিন্তু সেটি কিন্তু আরও বেড়েছে আমরা যদি বলি। এমনকি চলন্ত প্রাইভেট কারের উপরেও কিন্তু গাছ ভেঙে পড়েছে, এমন তথ্যও কিন্তু আছে। তো সব মিলিয়ে যদি বলি, যদিও ঘূর্ণিঝড় রিমালের যে আসলে সেই তাণ্ডবটি বা ঘূর্ণিঝড় রিমালটি সে অতিক্রম করেছে উপকূলীয় অঞ্চল থেকে গতকালই, কিন্তু তারপরে যে তার যে পরবর্তী পরিস্থিতি, অর্থাৎ এই যে স্থল যে নিম্নচাপ, সেটির প্রভাবে কিন্তু গতকাল বেশি দুর্ভোগে ছিল বিশেষ করে রাজধানীবাসী। তবে রাতভরই বৃষ্টি হয়েছে। তবে এখন থেকে কিছুটা, যেমন আমি যে এলাকায় আছি এখন তেমন আসলে বৃষ্টি নেই, একটু মেঘলা আকাশ আছে, কিন্তু নেই। কিন্তু যদি সর্বশেষ আবহাওয়া অফিসের তথ্য দেই, তাহলে বলতে হবে যে এই যে পরবর্তী পরিস্থিতি ঘূর্ণিঝড় রিমালের, সেই আবহাওয়া পরিস্থিতি কিন্তু সেটি দুপুরের পর থেকে কিন্তু আবহাওয়াটি আরও স্বাভাবিক হয়ে যাবে, বৃষ্টি হয়তো অনেকটাই কমে আসবে, এমন একটি ওয়েদার ফোরকাস্টও কিন্তু আসলে আছে। ইফতেখার। দর্শক, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে যে জনভোগান্তি হয়েছে সেটি সম্পর্কে জানাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী মিজানুর রহমান। তার কাছে জানবো ঘূর্ণিঝড় রিমাল নিম্নচাপে পরিণত হওয়ার পরের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। মিজান, ঘূর্ণিঝড় রিমাল গতকালই নিম্নচাপে পরিণত হয়েছে, এখনের সবশেষ অবস্থা সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর কি বলছে জানাবেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রিমাল এখন অবস্থান করছে সিলেট এলাকায়, এবং কিছুক্ষণ আগেও কথা হয়েছে এখানকার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে। তারা বলছেন যে এটা দুপুরের পর বা বিকেল নাগাদ বাংলাদেশের সীমানা অতিক্রম করবে। আপনি জানেন যে গতকাল ঢাকার পাশ দিয়ে কয়েকটি জেলা হয়ে এটা এখন সিলেটে অবস্থান করছে, এবং সেটা বাংলাদেশের সীমানা পার হতে হয়তো বিকাল নাগাদ লাগবে, এরকম একটি বিষয় আমাদেরকে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখতে পেয়েছি গতকাল ভোর 6টা থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে এই রিমাল যে সমস্ত এলাকা দিয়ে অতিক্রম করে গেছে সেই সমস্ত এলাকায়, এবং আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে যে গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এটা চাঁদপুরে, তারপর চট্টগ্রাম এবং ঢাকাতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 224 মিলিমিটার, যেটা চাঁদপুরে 254 এবং চট্টগ্রামে
49। আপনারা জানেন যে গতকাল রিমাল আঘাত হানার পর এটা সমুদ্র বন্দরগুলো থেকে মহা যে বিপদ সংকেত ছিল সেটা উঠিয়ে নেওয়া হয়েছিল। তবে এখন যে 3 নম্বর সতর্ক সংকেত আছে সমুদ্র বন্দরগুলোতে এবং নদী বন্দরে 2 নম্বর সতর্ক সংকেত সেটা চলমান থাকবে। এটা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হবে যে এই সংকেতগুলো প্রত্যাহার করা হবে কিনা। তবে আমরা দেখেছি যে গতকাল থেকে এই যে সমতলে আসার পর রিমাল নিম্নচাপে পরিণত হয় এবং এটা খুব ধীর গতিতে এগোয়। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে এর আগেও কয়েকটা ঘূর্ণিঝড় এরকম দীর্ঘ সময় অপেক্ষার পর সেটা বাংলাদেশের সীমানা অতিক্রম করেছে। এটাও হচ্ছে এবং এই ক্ষেত্রে হয়তো সন্ধ্যা নাগাদ হয়তো এটা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে যাবে বলে জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর বলছে। আর দিনের যে আমরা আজকে ভোর থেকে দেখেছি ঢাকায় বৃষ্টি নেই, এখন বৃষ্টি নেই। সকালের দিকে গুড়ি গুড়ি কিছুটা বৃষ্টি ছিল এবং কর্মকর্তারা বলছেন আবহাওয়া অধিদপ্তরের যে এটা সারা দিন আজকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, তবে আর বৃষ্টি হবে না। দুপুরের পর দিকে গিয়ে হয়তো রোদ উঠতে পারে, তবে আগামীকালকে থেকে ঢাকার পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে। দর্শক, রিমালের সবশেষ অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মিজানুর রহমান। যাচ্ছি অন্যান্য সংবাদে। সাবেক সেনা ও পুলিশ প্রধানের দুর্নীতির অভিযোগ এবং একজন সংসদ সদস্য হত্যার নেপথ্যে অপরাধ জগতের সংশ্লিষ্টতার আলোচনা এখন তুঙ্গে। এসবের দায় সরকার এড়াতে পারে না বলে মনে করেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। কিন্তু আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নুহুল আলম লেলিন বলেন, ব্যক্তির অপরাধের দায় দল ও সরকারের উপর চাপানো ঠিক নয়। দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর অবৈধভাবে সম্পদ অর্জনে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দিয়েছে আদালত। এর সঙ্গে যোগ হয়েছে ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড ঘিরে অপরাধ জগতের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ। এসব ঘটনায় সরকার ও আওয়ামী লীগের দায় দেখছেন কেউ কেউ। তাদের মতে সাবেক 2 বাহিনী প্রধানের বিরুদ্ধে ওঠা অভিযোগের দায় ক্ষমতাসীনদের ওপরও বর্তায়। দায় 16 আনা সরকারকে নিতে হবে। সাবেক সেনা প্রধান বা সাবেক পুলিশ প্রধান তাদের সম্পর্কে বহু পত্রপত্রিকায় এবং বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছে। তাদের অনাচার সম্পর্কে সরকার কিন্তু টু শব্দ করেনি। বা একজন এমপিকে যে হত্যা করা হলো নৃশংসভাবে আরেকটা বিদেশে, এবং বাংলাদেশের নাগরিকরাই সেটা করেছে বলে বলা হচ্ছে, কিন্তু এইটার ভেতর দিয়ে বোঝা যায় যে আমাদের দেশ এবং রাষ্ট্র ব্যবস্থা আজকে কোন চরম সংকটজনক অবস্থায় আজকে চলে গেছে। তবে ভিন্ন মত আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতার। এটার মধ্যে বিব্রত হওয়ার কিছু নেই, কারণ আমাদের সংবিধানেও লেখা আছে এবং বাস্তবে আমরা বলি আইন সকলের জন্য সমান। অনেক সময় অভিযোগ করা হয় যে সরকারি প্রভাব থাকলে অনেকে প্রভাব খাটিয়ে বেরিয়ে যায়। বরং আমি খুশি এই জন্য যে ওরা যত বড় শক্তিশালী হোক না কেন, ওদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সেই অভিযোগের তদন্ত করা হচ্ছে এবং সেইটার ভিত্তিতে আদালত যা রায় দেয় তাই হবে। অপরাধ করে পার পাওয়ার সংস্কৃতি থেকে বের না হলে ক্ষমতা কাঠামোয় দুর্নীতি রোধ করা কঠিন বলে মনে করেন এই জ্যেষ্ঠ নেতা। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার রাফা শহরের বিভিন্ন আশ্রয় শিবিরে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী সোমবার রাতেও তাল সুলতান, সৌদি তাল জারুফ সহ বিভিন্ন আশ্রয় শিবিরে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এদিকে রবিবার রাফার নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তালাস সুলতান এলাকার একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় ৪৫ জন নিহতের ঘটনাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেন, গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা।
নির্বাচনের আগেই যুক্তরাজ্যের ৭৮ এমপি সরে দাঁড়ালেন। এতে নতুন সংকটে প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আগামী ৪ জুলাই যুক্তরাজ্যের আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন ঋষি সুনাক। প্রায় ৬ মাস আগে নির্বাচনের তারিখ ঘোষণা করায় অনেকেই প্রধানমন্ত্রীর প্রতি ক্ষুব্ধ হন। এর ফলে তারা পদ থেকে সরে দাঁড়িয়েছেন। পদত্যাগ করা এমপিরা নির্বাচন করবেন না। এদের মধ্যে ক্যাবিনেট মন্ত্রীও রয়েছেন। ব্রিটিশ প্রথা অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারি মাসের মধ্যে সাধারণ নির্বাচন শেষ করতে হবে, কিন্তু সুনাকের কনজারভেটিভ পার্টির মধ্যেই দাবি উঠেছিল নির্বাচন পিছিয়ে দেওয়ার। তাই প্রধানমন্ত্রীর আগাম নির্বাচনের ঘোষণায় চটেছেন বেশ কিছু এমপি। To a direct threat to UK vessels and therefore to the UK itself. খেলার খবর। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন টেনিসে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। তাকে হারিয়ে দ্বিতীয় দিনের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেন আলেকজান্ডার জেভরেভ। এছাড়াও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ইয়ানিক সিনার, স্টেফানোস সিসিপাস, ইগা শিয়াতেক, ওন্স জাবোয়ের ও কোকো গফ। পুরুষ এককের প্রথম রাউন্ডে চতুর্থ বাছাই আলেকজান্ডার জেভরেভের সঙ্গে ৩ ঘন্টারও বেশি সময় লড়াই করেন নাদাল। প্রথম সেটে ৬-৩ গেমে হারের পর দ্বিতীয় সেট টাই ব্রেকারে নিয়েও জিততে পারেনি ক্লে কোর্টের রাজা। সব মিলিয়ে ম্যাচ হারেন ৩-৬, ৬-৭, ৩-৬ গেমে। মেয়েদের এককে শীর্ষ বাছাই ইগা শিয়াতেক ৬-১, ৬-২ গেমে হারান ফ্রান্সের লিউলিয়া জওজোকে। রাশিয়ার জুলিয়া আভদিভার বিপক্ষে তৃতীয় বাছাই কোকো গফ জিতেছেন মাত্র ৫২ মিনিটে। আর যুক্তরাষ্ট্রের সাচিয়া ভিকেরিকে ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই ওন্স জাবোয়ের। আরও একটি পালক যোগ হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডের মুকুটে। জোড়া গোল দিয়ে সৌদি প্রো লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নিলেন এই পর্তুগিজ। সৌদি প্রো লিগে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে আল ইতিহাদকে ৪-২ গোলে হারায় আল নাসর। নিজেদের মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই জালে বল পাঠান রোনালদো, তবে অফসাইডে তা বাতিল হয়ে যায়। পুরো ম্যাচে এই তারকার ২টি গোল অফসাইডে বাতিল হয়েছে, তবে বিরতির আগেই স্বাগতিকদের এগিয়ে দেন তিনি। দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে মোটামুটি সবগুলোতেই ঘূর্ণিঝড় রিমালের যে তাণ্ডবের চিত্র সেটি দেখতে পাচ্ছি। শুরুতেই দৈনিক কালের কণ্ঠ যে শিরোনাম করেছে, উপকূলে রিমালের ক্ষত ১০ মৃত্যু, দেশের অর্ধেকের বেশি মানুষ অন্ধকারে, ঝড়ে ধ্বংসস্তূপ অর্কাপল্লী। এছাড়া একটি বিশ্লেষণ দেখতে পাচ্ছি, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি বড় কারণ রিমালের অস্বাভাবিক আচরণ। এটি নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তারা করেছে। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি, স্মার্ট বাংলাদেশ গড়তে অংশীদার হিসেবে থাকুন, মার্কিন ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর যে আহ্বান সেটি তুলে ধরা হয়েছে। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে, রিমাল তাণ্ডবে বিপর্যস্ত উপকূল, লাখো মানুষ পানিবন্দী, বিধ্বস্ত বাড়িঘর, মৃত্যু ১৪। ফটো ফিচারে তারই কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য শিরোনামে রয়েছে, মার্কিন ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী, উন্নত বাংলাদেশ করার লক্ষ্য। এছাড়া আরেকটি শিরোনাম, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া খেলাপিদের ধরা অসম্ভব, ঋণ খেলাপি প্রসঙ্গে অর্থনীতিবিদদের অভিমত। দৈনিক সমকাল শিরোনাম করেছে, দীর্ঘ তাণ্ডবে বড় বিপর্যয়, রিমালের সবল ১৯ জেলায় কেড়ে নিয়েছে ১৬ প্রাণ, পানিবন্দী লাখো মানুষ। অন্য শিরোনামে দেখতে পাচ্ছি, আজিজ বেনজির আজিম কাণ্ডে দায় সরকার রাষ্ট্রেরও, ৩ জন বিশিষ্ট নাগরিক তাদের অভিমত তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। দৈনিক প্রথম আলো শিরোনাম করেছে, বিধ্বস্ত উপকূল, ১০ জন নিহত, রিমালের আঘাতে উপকূলে ক্ষয়ক্ষতি, ১৯ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৩৭,৫৮,০০০ বেশি। বাগেরহাটে ২২,০০০ মাছের ঘের তলিয়ে গেছে, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, কক্সবাজারে বেড়িবাঁধে ভাঙন। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি, ভুয়া এনআইডির ছবি পাল্টাতে সুপারিশ করেছিলেন আজিজ। এছাড়া খুনিরা জানুয়ারি থেকে পিছনে ৩বার কলকাতা যান, সংসদ সদস্য আনোয়ার আজিম খুনের বিষয় নিয়ে যে প্রতিবেদন সেটি তারা প্রকাশ করেছে। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে মোটামুটি এই ছিল আমার হাতে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।